প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে তোমাদের মাঝে এসেছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গতি। এই আলোচনায় আমরা শুধু বেসিক কিছু তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেই তথ্যগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানা লাগবে। আমরা আজকে এরকম কিছু তথ্য দিব যেইগুলো আমাদের বইতে নেই। আমরা অনেক ধরনের নতুন সংজ্ঞা দিব, যেই সংজ্ঞাগুলো পরীক্ষায় আসে কিন্তু আমরা বইতে খুঁজে পাই না। এই ধরনের অনেকগুলো সংজ্ঞা তোমাদের মাঝে দেব। আমরা প্রত্যেকটা পদার্থবিজ্ঞানের ক্লাস এমনভাবে ভাগ করেছি যেগুলা প্রথম 2টা বা 3টা ক্লাসের মধ্যে আমরা শুধু তোমাদের এই ধরনের সংজ্ঞা প্লাস কিছু বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা যেই সকল সূত্র থাকবে এই সকল সূত্রগুলোর আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এমনভাবে করব যেন ওই সূত্রগুলো ব্যবহার করে পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসে, গাণিতিক সমস্যা সমাধান করাটা। এই গাণিতিক সমস্যার সমাধানটা আমাদের সবার শেষের দিকে ক্লাসগুলোতে থাকবে, কিন্তু পদার্থবিজ্ঞানের প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা এরকমভাবে তৈরি করব যেইগুলো তোমাদের কিছু যেই জিনিসগুলো দেওয়া আছে আমাদের বইয়ে নাই কিন্তু পরীক্ষায় আসে। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আজকে আমরা প্রথম তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গতির বিষয় নিয়ে আলোচনা করব। এই গতির বিষয়ের মধ্যে যদি তোমাদের মাঝে আলোচনা করি তাহলে সবচেয়ে বেশি যেই বিষয়টা আসে সেটা হচ্ছে গতি বলতে কি বুঝি আমরা, সে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে। অবস্থানের এই পরিবর্তনকে গতি বলে। আমাদের বিষয়টা খুব বুঝতে হবে। সংজ্ঞাটা এখান থেকে শুধু আমি যদি মুখস্থ করি তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে না। বুঝতে হবে সংজ্ঞাটাতে কী বলছে, এই বিষয়টা বুঝতে হবে। সময়ের পরিবর্তনের সাথে প্রথম সেকেন্ড টি সময় মনে করুন সময় পরিবর্তন কীভাবে হয়, প্রথমে 1 সেকেন্ড আসে, পরে 2 সেকেন্ড আসে, এরকম করে সময়ের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে মনে করেন এইটা একটা বস্তু, এই আরেকটা বস্তু, এটা হচ্ছে বস্তু, এই বস্তু, দ্বিতীয় 2টা বস্তু এ এবং বি, এই 2 বস্তুর সাথে এখন এই বস্তুটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বস্তু। এই বস্তুর সাপেক্ষে আমাদের এ বস্তুটা যদি তার অবস্থানের পরিবর্তন ক্রমান্বয়ে ঘটাইতে থাকে, সময়ের সাথে সাথে তার অবস্থানের এই বস্তুর থেকে দূরে সাইতে থাকে, মানে সাময়িক সময়ের জন্য দেখেন এই বস্তুটা আস্তে আস্তে তার সময়ের সাথে পরিবর্তন হয়ে চলে যাচ্ছে। এই যে সময়ের সাথে পরিবর্তন হয়ে চলে যাচ্ছে, এই বস্তুর সাপেক্ষে বস্তুটা যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি সেই প্রথম বস্তুটা হচ্ছে আমাদের গতিশীল বস্তু। এই গতিশীল বস্তু তার অবস্থানের যে পরিবর্তন ঘটাইতেছে, অবস্থানের পরিবর্তন কী কারণে ঘটতেছে? গতিশীল হওয়ার কারণে ঘটতেছে। এই যে অবস্থানের তার পরিবর্তন ঘটাইতেছে, এই অবস্থানের পরিবর্তনকে আমরা বলি গতি। যেমন আমরা আরও উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটা হচ্ছে, মনে করেন আপনি কাউকে বিদায় জানানোর জন্য যাচ্ছেন, আপনার আত্মীয় বা আপনার বন্ধু বান্ধব কাউকে বিদায়ের জন্য যাচ্ছেন, তাকে গাড়িতে তুলে দিয়ে আপনি দাঁড়িয়ে রইলেন। এখন আপনার সাপেক্ষে গাড়িটা চলে যাচ্ছে আপনার বন্ধুকে নিয়ে, সেই ক্ষেত্রে আপনার সাপেক্ষে গাড়িটি হচ্ছে গতিশীল বস্তু। এই যে গতিশীল বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করতেছে, কার সাপেক্ষে? আপনার সাপেক্ষে যে অবস্থানের পরিবর্তন ঘটাইতেছে, এটাই হচ্ছে আমাদের গতি। গতিটা খুবই সহজ বোঝার জন্য। সময়ের পরিবর্তনের সাথে, সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড এইভাবে আমাদের সময়টা পরিবর্তন হচ্ছে। এই সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, পারিপার্শ্বিককে আমার সাপেক্ষে গাড়িটা গতিশীল, এই পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, গাড়িটা তার অবস্থান সময়ের সাথে সাথে আমার থেকে দূরে সরে যাইতেছে, এই ধরনের অবস্থানের পরিবর্তনটা যদি ঘটায় তাকে আমরা গতিশীল বস্তু বলি। গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন, গতিশীল বস্তু তো তার অবস্থান পরিবর্তন করতেছেই, গাড়িটা গতিশীল হচ্ছেই। এই যে অবস্থানের পরিবর্তনটা, সেটাই হচ্ছে আমাদের গতি। বুঝলেই খুবই সহজ একটা বিষয়। আপনারা যদি চেষ্টা করেন বোঝার জন্য কী ধরনের উদাহরণের সাথে বাস্তব জীবনে আমরা কোন ধরনের উদাহরণটা পাচ্ছি এই গতির জন্য, এরকমগুলো যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই আমরা তার উত্তরটা দিতে পারবো। এখন আমাদের গতির প্রকারভেদ আছে। গতি সাধারণত 5 প্রকার হিসেবে ব্যবহার করা হয়: রৈখিক গতি, ঘূর্ণায়ন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। এই 5 প্রকার গতি আমাদের প্রকারভেদ। এই গতির প্রকারভেদগুলো আমাদের আলোচনার মধ্যে থাকতেছে। আমরা গতিটা বুঝলাম, এখন গতির প্রকারভেদ। গতি 5 প্রকার। প্রথম প্রকার গতির নাম হচ্ছে সরলরৈখিক গতি।
কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, সরল রেখা বরাবর রাস্তা, সোজা রাস্তা বরাবর একটি গাড়ি সম্পূর্ণভাবে সরল রেখা বরাবর যাচ্ছে, এই ধরনের গতিটাই হচ্ছে আমাদের রৈখিক গতি। রৈখিক গতির পরেও যেই গতিটা আছে সেই গতিটা হচ্ছে আমাদের ঘূর্ণায়ন গতি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু থেকে বস্তুর কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণায়ন গতি বলে। যেমন আমরা যদি কোনো সময় একটা কথা চিন্তা করি, কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করলাম, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র করে একটা বস্তু, যখন কোনো বস্তু, একটা বস্তু ধরে নিলাম, অথবা একটা গাড়ির কথা আমরা চিন্তা করতে পারি, এটা একটা গাড়ি, এই গাড়িটার নির্দিষ্ট দিকে বৃত্তাকার পথে ওই নির্দিষ্ট বিন্দু দ্বারা সমান দূরত্বরে অপরিবর্তিত রাখবো, আমাদের বলা হইতেছে ঘূর্ণায়ন গতি সম্পর্কে। যখন কোনো বস্তু, এইটা একটা বস্তু, গাড়ি আমাদের একটা বস্তু, এই বস্তুটি নির্দিষ্ট বিন্দু থেকে আমরা এটা নির্দিষ্ট ধরে নিলাম, নির্দিষ্ট বিন্দু থেকে বস্তুর কণাগুলো, সম্পূর্ণ গাড়িটা একটা বস্তুর কণা ধরে নিন, সম্পূর্ণ বস্তুটা দূরত্ব অপরিবর্তিত রেখে, দূরত্ব কখনোই পরিবর্তন করতো না, এই বিন্দুটা, যেই বিন্দুটা আমাদের ধরে নেওয়া হয়েছে, এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, এই বিন্দুকে কেন্দ্র করে যদি সম্পূর্ণ পথটা সে ঘুরে বারবার অতিক্রম করে, এই ধরনের গতি হচ্ছে আমাদের ঘূর্ণায়ন গতি। আমরা বাস্তব জীবনে এই ধরনের উদাহরণের কথা যদি চিন্তা করি, বৈদ্যুতিক পাখার কথা চিন্তা করি, পাখানের মাঝখানের বিন্দুটা আমরা কেন্দ্র করে ধরে নিতে পারি, মাঝখানের বিন্দুটা আমাদের কেন্দ্র, এই কেন্দ্র করে সকল পাখাগুলা, বৈদ্যুতিক পাখাগুলো আমাদের কি করতে থাকে, যে পাখাগুলো আছে সমান দূরত্ব বজায় রেখে বারবার একইবারে কি করতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে। এই যে চক্রাকারে ঘুরতে থাকে, এই ধরনের গতির নামই হচ্ছে আমাদের ঘূর্ণায়ন গতি। বৈদ্যুতিক পাখার গতিটা হচ্ছে ঘূর্ণায়ন গতির উদাহরণ। কেন্দ্র করে যদি একটা গাড়ি চারদিকে ঘুরতে থাকে, এই ধরনের গতি হচ্ছে ঘূর্ণায়ন গতির উদাহরণ। আমরা আলোচনা করব এখন চলন গতি সম্পর্কে। চলন গতির মধ্যে আমাদের বলা হচ্ছে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে একটা বস্তু, যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, একে আমরা চলন গতি বলি। আমরা যদি কোনো টেবিলের উপর দিয়ে বইকে ঠেলে নিয়ে যাই, টেবিলের উপর দিয়ে যদি কোনো বই ঠেলে নিয়ে যাই, তাহলে সম্পূর্ণ বইয়ের সকল যা কিছু আছে সকল কোণাই একই সাথে একই দিকে সকল কোণায় যাইতে থাকবে। এই ধরনের উদাহরণটা হচ্ছে আমাদের চলন গতির উদাহরণ। এর পরবর্তীতে আছে আমাদের যেই গতিটা, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণা গতি যদি এমনভাবে হয়, এটির গতিপথ কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরপর একইভাবে অতিক্রম করতে থাকে। এরকম নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরপর কে অতিক্রম করে? যেমন আমাদের পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে বারবার অতিক্রম করে, চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে বারবার অতিক্রম করে। এই ধরনের যদি হয়, পর্যায়ক্রমে বারবার কি করতে থাকে, অতিক্রম করে, নির্দিষ্ট সময় পরপর, একটা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে থাকে। এই যে অতিক্রমটা করে, এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আমি ধরে নিতে পারলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট সময় মনে করেন 5 মিনিট পর, 5 মিনিটের মধ্যে একবার করে এটা অতিক্রম করে আবার তার আগের অবস্থায় ফেরত আসে, এরকম বারবার কি করতে থাকে, নির্দিষ্ট দিকে অতিক্রম করে, তাকে এই ধরনের গতিটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির মধ্যে আমরা খুব সহজ উদাহরণ দিতে পারি, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটাটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট একটা বিন্দু থাকে, এটা 3 কাঁটাগুলা সবগুলা এই বিন্দুরে কেন্দ্র করে বারবার 12 টাইমটা দেওয়া থাকে, বারবার এইগুলারে কি করে, অতিক্রম করে। এই ধরনের গতিটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এর পরবর্তীতে যেই গতিটা, সর্বশেষ গতি যেটা আছে আমাদের, সর্বশেষ গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, পর্যায়বৃত্ত গতি অর্থাৎ এই ধরনের গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেকটা তার বিপরীত দিকে ঘটে, বিপরীত দিকে চলে, এই ধরনের গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতি বা দোলন গতি। আমরা দোলন গতি বললে সবচাইতে সহজেই বুঝতে পারি, কিন্তু স্পন্দন গতিটা অনেক সময় বুঝি না। স্পন্দন গতিটা হচ্ছে যেটা, বা দোলন গতি যেটা একই জিনিস, সেটা হচ্ছে আমরা যদি দোলনার গতি সম্পর্কে বুঝতে চাই, দোলনার গতি, এই দোলনার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। মনে করেন এরকম দোলনার মধ্যে আমরা বসালাম, এটার অর্ধেকটা এই পাশে ঘটে, বাকি অর্ধেকটা সম্পূর্ণ তার বিপরীত দিকে যদি ঘটে, বিপরীত দিকে যদি আসে, এদিকে যদি আসে, এই ধরনের গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতি অথবা দোলন গতি। দোলনার গতি, অর্ধেকটা যায় আবার ফেরত আসে, তার বাকি অর্ধেকটা তার পিছনের দিকে ঘটে,
এই ধরনের গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতি অথবা দোলন গতি। এই দেখেন আমাদের আসে পর্যায়কাল বলতে কি বোঝায় বা পর্যায়কাল কাকে বলে। এখানে কিন্তু একটা কথা দেওয়া আছে আমাদের পর্যায়কাল, সবগুলো কথা বুঝলেও আমাদের পর্যায়কাল কথাটা অন্যরকম দাঁড়িয়ে যাইতেছে। এই পর্যায়কাল বলতে কি বুঝো? পর্যায় নির্দিষ্ট, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে, নির্দিষ্ট দিক দেওয়া নির্দিষ্ট সময় পর পর। মনে করেন এইখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে নির্দিষ্ট সময় পর আবার এই জায়গায় ফেরত আসছে, আবার এই জায়গা দিয়ে অতিক্রম করার পরে এইখানে আবার ফেরত আসছে। এই ফেরত আসার মধ্যে যেই সময়টার প্রয়োজন, এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, আবার যায়, আবার পুনরায় ফেরত আসে, এবার বারবার অতিক্রম করে। এই বারবার অতিক্রম করার জন্য এর যে সময়ের প্রয়োজন, এই সময়কে আমাদের বলা হয় পর্যায়কাল। আশা করি সকলেই এই গতির প্রকারভেদ সম্পর্কে ভালো বুঝতে পেরেছেন। এর পরবর্তীতেও যদি গতির এই প্রকারভেদ উদাহরণ অন্য কোনো কিছুতে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।